লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা। দাঁড়িয়ে আছি শাল, পলাশ, শিমুল তার দেশ, লাল মাটির দেশ পুরুলিয়াতে। আমাদের সকলের প্রিয় পুরুলিয়ার অযোধ্যা সার্কিট ঘুরে দেখাবো এই ভিডিওতে আপনাদেরকে। তাই দেরি না করে ভিডিওটা শুরু করি, চলুন। এক রাত দুদিনে কিভাবে পুরুলিয়ার অযোধ্যা সার্কিট ঘুরে দেখবেন তার ডিটেল ভিডিও এটা। কত টাকা খরচ, কোথায় থাকবেন, কি কি দেখবেন, সমস্ত ইনফরমেশন পাবেন এই ভিডিওতে। তাই ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব শৈলীজ লাইফস্টাইল। পুরুলিয়ার বামনি ফলস কিন্তু ঘুরতে একদম ভুলবেন না, দারুণ কিন্তু জায়গাটা। কত মানুষজন দেখুন স্নান করছে আর বেশ মজা লাগবে, দেখুন ওই ওপরটা থেকে জল পড়ছে। এইসব জায়গাগুলো না মনে হয় স্বর্গ স্বর্গ, দারুণ দারুণ। আজ আমাদের জার্নি হচ্ছে পুরুলিয়ার উদ্দেশ্যে। পুরুলিয়া যাচ্ছি, রাত 12টা 5 ট্রেন ধরবো। এখন হাওড়া স্টেশনের বাইরে আছি, স্টেশনের ভেতরে যাচ্ছি, অনেকটা আগে চলে এসেছি। চলুন আমাদের সাথে ঘুরবেন পুরুলিয়া। এবারের ট্যুরের জন্য আমাদের ট্রেন ছিল হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস 18011, যা রাত 12টা 5 হাওড়া থেকে ছেড়ে পরের দিন সকাল 7টা 12 নাগাদ বরাভূম স্টেশনে আমাদেরকে পৌঁছে দিয়েছিল। এই ট্রেনের স্লিপার ক্লাসের ভাড়া 230 টাকা করে এবং এসি 3 টায়ারের ভাড়া 620 টাকা করে। তবে এই ট্রেন কিন্তু বেশিরভাগ দিনই লেট করে ছেড়ে লেট করে পৌঁছয়। এখন বাজে 8টা 4, আমরা নেমে গেলাম বরাভূম স্টেশনে। আমাদের ট্রেনটা কিন্তু বরাভূম স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে ঢুকিয়েছে। তো 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়েই কিন্তু আপনাদেরকে বাইরে বেরোতে হবে গাড়ি ধরার জন্য। তো বরাভূম স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে বেরিয়ে আসবেন, সেখানে কিন্তু আপনারা প্রচুর গাড়ি পাবেন। এখানে দেখুন প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে, বোলেরো থেকে শুরু করে এখানে দেখছি টাটা সুমো। তো আমরা যেহেতু রিসর্ট থেকে গাড়িটা বুক করেছি, রিসর্টের গাড়ি আমাদের বরাভূম স্টেশনের বাইরেই দাঁড়িয়ে আছে। তো বরাভূম স্টেশন থেকে আমরা এখন গাড়িতে উঠবো, তারপরে রিসর্টের দিকে রওনা দেবো। তো এইটা হচ্ছে আমাদের গাড়ি, এই গাড়িটা আমরা রিসর্ট থেকে বুক করেছি। স্টেশন থেকে রিসর্ট পর্যন্ত যাওয়ার জন্য যে গাড়ি আমাদের নিতে এসেছিল তাতে খরচা পড়েছিল 1000 টাকা মতো। সিজন অনুযায়ী ভাড়া বাড়ে ও কমে। আমরা তো বেশ কয়েকদিন আগে এই ট্যুরটা করেছিলাম, ভিডিও ছাড়তে একটু দেরি হয়ে গেল। তবে এখন যারা এই ট্যুরটা প্ল্যান করবেন তারা কিন্তু উপরি পাওনা হিসেবে পাবেন পলাশের আবির রাঙা রং। পলাশে ভরে ওঠে এই রাস্তা, দুধারের গাছগুলো কিন্তু পলাশ গাছ, দারুণ সুন্দর লাগবে। এই পলাশের সময় কিন্তু পুরুলিয়া এক অন্যরকম রূপ ধারণ করে। চলে এলাম আমাদের রিসর্ট মুনরাইজ রিসর্টে। হাফ অ্যান আওয়ার মতো লাগলো, পৌঁছে গেলাম। জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর, প্রথম দেখাতে আমার ভীষণ ভালো লাগলো। ফটোতে তো দেখেছিলাম, তবে এসে আরও বেশি ভালো লাগছে, কারণ ফটোতে তো আর এটা দেখায়নি যে এরকম লাল মাটির রাস্তা দিয়ে এরকম সুন্দর জঙ্গলের মধ্যে দিয়ে একটা থ্রিলিং জার্নি হবে। তো ওগুলো করে আমার আরও বেশি ভালো লাগছে। আপনাদেরকে একটু রিসর্টের রুমটা দেখিয়ে নিয়ে আসি, মানে আমরা যে রুমটায় আছি সেই রুমটা ঘুরিয়ে নিয়ে আসি আপনাদেরকে। ঘরটা কিন্তু একদম ছিমছাম, ভীষণ সুন্দর, সেরকম কোনো আসবাবপত্রের বাহুল্যতা নেই, তবে বেশ সুন্দর। এখানে একটা টেবিল রয়েছে, টি টেবিল মতো জিনিসপত্র রাখার জন্য। এখানে এসি রয়েছে যাতে গরমে কষ্ট না হয়। এদিকটা একটা মিরর রয়েছে, আর এখানটাতে হচ্ছে ওয়াশরুম, যেটা আমি আগেই দেখে নিয়েছি। ভেতরে কিন্তু গিজার রয়েছে। এখানে কিন্তু একটা এক্সট্রা ফ্যানও দেওয়া রয়েছে, যাদের এসি লাগবে না তারা ফ্যান নিতে পারেন। যেরকম এই সময় তো বেশ ভালো ঠান্ডা লাগছে, ফ্যান এসি হয়তো কোনোটাই লাগবে না আমাদের। তো চলুন ওয়াশরুমটা আপনাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি। ঢুকে একটা সামনে আছে ওয়াশ বেসিন, আর তার ওপরেই আছে একটা মিরর। সবচেয়ে যে জিনিসটা ভালো লাগলো সেটা হচ্ছে গিজার আছে, আর এখানে আছে ওয়েস্টার্ন টয়লেট, আর এখানে শাওয়ার আছে। ওনারা জিজ্ঞাসা করে গেলেন চা খাবো কিনা, তাই চা দিয়ে গেছে। এখন একটু চাটা খেয়ে নিই, রিল্যাক্স করে নিই, তারপর আমাদের ঘুরতে বেরোনোর প্ল্যান রয়েছে। আমরা এই রিসর্টে থাকা ও খাওয়া নিয়ে প্যাকেজ নিয়েছিলাম। সেক্ষেত্রে ভাড়া পড়েছিল 1350 টাকা করে পার ডে পার হেড, নন এসি রুমে।
এসি রুমের ভাড়া অবশ্যই বেড়ে যাবে। সমস্ত ভাড়ার ডিটেলস আমি ডেসক্রিপশনে দিয়ে দিলাম, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। এছাড়া আপনারা প্যাকেজ ছাড়াও এখানে শুধু রুম নিয়েও থাকতে পারেন, তার ডিটেলও ডেসক্রিপশনে দেওয়া রইল। যে কোনো রকম কোয়ারিজের জন্য রিসর্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগের ফোন নাম্বার আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশনে দিয়ে দিলাম। তো এখন বাজে 10:15 আর এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে কিন্তু এরপরে আমরা ঘুরতে বেরোবো। লুচি, আলুর তরকারি আর হচ্ছে ডিম সেদ্ধ আর এই যে জিলিপি, এই দিয়ে হচ্ছে আমাদের এখন ব্রেকফাস্ট। সবচেয়ে ভালো লাগছে হচ্ছে এখানের এই ডাইনিংটা থেকে না একটা পাহাড়ের এই জায়গাটা দেখা যাচ্ছে, এত সুন্দর লাগছে দেখতে 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 খাচ্ছি, খুব ভালো লাগছে। বেশ ভালো খেতে, পুরো ঘরোয়া রান্না, দারুণ লাগছে খেতে। একদম রেডি হয়ে এখন যাব ঘুরতে। তো অনেকগুলো স্পটই আজকে ঘুরবো, তো চলুন আপাতত ঘুরতে বেরো। এখন প্রায় 11:07 মতো বাজে। ফরেস্টের মধ্যে দিয়ে যেতে কিন্তু দারুণ লাগছে। আজকে আমাদের প্রথম স্পট হবে মাথা ফরেস্ট। তো এখান থেকে আমাদের রিসর্ট থেকে মোটামুটি 10 থেকে 15 মিনিট মতো টাইম লাগবে। চলে এলাম মাথা ফরেস্টের যেখানে গাড়ি পার্কিং করে সেইখানে। এইখান থেকে নাকি পুরো যে টপে যে ভিউটা আছে সেটা মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা মতো ট্রেক করে যেতে হয়। তো এখন ওপরে যেতে এমনিতেও বারণ করছে, আর আমাদের হাতে টাইমও নেই। ওপরে নাকি হাতি বেরিয়েছে, তাই ওপরে যাওয়া যাবে না। হাতির কথা শুনেই আমি একটু ভয় পেয়ে গেছি, সুতরাং আমিও ওপরে যাচ্ছি না। এমনিতেই হাঁটতে আমার প্রবলেম হয়, তো ওপরে আমি যাচ্ছি না। তো শৈলী বললো নিচে ওয়েট করবে যেখানে গাড়ি পার্কিংটা আছে। তো আমি একটু ওপরের দিকে যাব, দেখি কোনো ভিউ দেখা যাবে কিনা। একদম তো টপ হিলটায় যেতে পারবো না, কারণ অনেকটা হাঁটা। তো যতদূর হাঁটতে পারি যাই। আপাতত এরকম সিঁড়ি, একটু তাড়াতাড়ি হেঁটে হেঁটে যাব, আবার একটু তাড়াতাড়ি নামার চেষ্টা করব, কারণ বললামই আপনাদেরকে অনেকগুলো স্পট কভার করতে হবে। বেশ ভালো, সিঁড়িতে উঠতে সেরকম কষ্ট হচ্ছে না। ওই 0.5 ঘন্টা 45 মিনিট 1 ঘন্টা ট্রেক হলে ঠিক আছে, বাট 2-2.5 ঘন্টা ট্রেক করে ওঠার কোনো মানে হয় না। এখানে যদি একটা স্পটেই যদি এতক্ষণ টাইম কাটিয়ে দিই, এর পরের স্পটগুলো আর কভার করতে পারবো না। আপনাদেরকে তো সব জায়গাগুলো দেখাতেই হবে। তো আজকে যেই স্পটগুলো আপনাদেরকে দেখাবো, কোন জায়গাটা আপনাদের সবচেয়ে ভালো লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে একদম ভুলবেন না। হাঁপিয়ে গেছি অনেকটা ট্রেক করে আসার পরে, আর মনে হচ্ছে না ওটা সম্ভব হবে, কারণ এই সিঁড়ির শেষ কোনো কিছু দেখা যাচ্ছে না, অনেকটা উপরে উঠতে হবে। তো চারিপাশের দৃশ্যটা দেখুন, দারুণ সুন্দর, কিন্তু আমার তো আর যাওয়া সম্ভব না। আমি এখন নিচের দিকে নেমে যাব। প্রথম দিন আমরা টোটাল 4টে স্পট ঘুরেছিলাম। এই ট্যুরটা করতে আমাদের খরচা পড়েছিল 2000 টাকা মতো। সিজন অনুযায়ী ভাড়া বাড়ে ও কমে। পাখি পাহাড়ের সামনে এসেছি, এখান থেকে ওনারা ইনসিস্ট করছিলেন গাইড নেওয়ার জন্য। আমরা নিলাম না, যেহেতু আমরা এর আগেও এসেছি আর তখনও গাইড ছাড়াই গিয়েছিলাম, এখনও গাইড ছাড়াই যাব। তো রাহুল বললো কয়েকটা ফটো তুলবে পাহাড়টার। আমি এখানে রাস্তার ধারে না দেখুন এরকম মাচা করা পেয়েছি, এখানটাতে বসবো। এরকম সুন্দর ফাঁকা জঙ্গল, দারুণ লাগছে। পাখি পাহাড়, এখন পাখি পাহাড়ের নিচেই দাঁড়িয়ে আছি। খুব বেশি ওপরে আমরা উঠবো না। পাখি পাহাড় অ্যাপ্রক্সিমেটলি 800 মানে 800 ফুটের। এখানে টোটাল 65টা পাখির চিত্র রয়েছে, যেগুলো ভীষণই সুন্দর লাগে দূর থেকে দেখতে এবং কাছ থেকে দেখতে। কাছ থেকে হয়তো আমরা উপরে উঠে এত দূর দেখতে পারবো না। এখানে নিচে কিছু নমুনা পেয়েছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি, দেখুন। যে পাখি পাহাড়টা ঘুরে দেখতে হলে কিন্তু আপনারা গাইড নিয়ে নিতে পারেন। তো এখানে দেখুন আমার পেছনে অনেকজন গাইড বসে আছে, তাদেরকে জিজ্ঞাসা করলাম, আমরা তো গাইড নিয়ে আপনাদেরকে বললাম। গাইড চার্জ কিন্তু 100 টাকা করে নেওয়া হয়। বিভিন্ন এরকম পাথরের গায়ে খোদাই করা বিভিন্ন আকৃতির স্ট্রাকচার আপনাদেরকে দেখাবে। তো বেশ ভালো লাগবে, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। পাখি পাহাড় ঘোরা শেষ, এখন যাব রিসর্টে লাঞ্চ করতে। আমার জানা ছিল না, ওনাদের এখানে এসে আমি জানতে পারলাম যে ওনাদের এখানে একটা ট্রি হাউসও রয়েছে। তো চলুন, ট্রি হাউসে তো এবার থাকা হলো না, কিন্তু ভেতর থেকে ট্রি হাউসটা দেখে নিই। বাহ, ঢুকেই কিন্তু এখানে একটা ওয়ারড্রপ রয়েছে, এখানে একটা ড্রেসিং টেবিল রয়েছে, আর এখানে একটা বেড রয়েছে যেটা এখনো ভালোভাবে গোছানো নেই, কারণ এখন এখানে গেস্ট নেই। আর সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে এখানে।
লাঞ্চে কিন্তু প্রচুর কিছু দিয়েছে। কি কি দিয়েছে আমি একটু বলি। ভাত, তার সাথে ডাল, আলু ভাজা, আলু পোস্ত, ফুলকপি আলুর তরকারি, স্যালাড, টক দই আর পাঁপড় ভাজা। আর রাহুলের জন্য স্পেশালি আছে মাছ। আর আমি যেহেতু খাই না মাছ মাংস, তো আমার জন্য পনির হচ্ছে এখনও, মানে করছে আর কি, কারণ আমি লেট করে বলেছি যে আমি ভেজ খাই। আলু পোস্তটা বেশ ঝাল ঝাল, আর সাদা আলু পোস্ত, মানে হলুদ দেয়নি। অনেকদিন পর এরকম আলু পোস্ত খেলাম, ভালো লাগছে। মাছটা খেয়ে দেখবো কেমন করেছে। এরকম 2 পিস দেবে মাছ, বেশ ভালো খেতে। পুরো একদম হালকা পাতলা ঝোল, মানে যে খেয়াটা শরীর খারাপের ব্যাপার থাকে সেরকম কিন্তু হবে না। মানে যতগুলো খাবার খেলাম বেশ কিন্তু টেস্টি। এখন বাজে 2:51। আবার আমরা বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট গন্তব্যের দিকে। চলে এলাম খয়রাবেড়া ড্যামে। দারুণ 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 জায়গা। এখনো তো পুরোটা দেখিনি। হ্যাঁ, রিসর্ট থেকে এই ড্যামে আসার যে রাস্তাটাও দারুণ, কিন্তু দারুণ সুন্দর। সামনের ওটা দেখুন, সূর্যকে মেঘটা ঢেকে, সারাউন্ডিং এরিয়াটা এত সুন্দর লাগছে। পুরো শান্ত স্নিগ্ধ পরিবেশ, সূর্যি মামা একদম পাটে যাওয়ার পথে, ভীষণ ভালো লাগছে। একদিকে এরকম সুন্দর ড্যাম আর অন্যদিকে সূর্যি মামা ডুবছে, দুটো খুব ভালো লাগছে দেখতে। আমি ড্যামের ওপর দিয়ে এখন হাঁটছি। এই দিকটায় বললো এখানকার একজন লোকাল লোক, ওপরে নাকি একটা ভিউ পয়েন্ট আছে আর একটা মন্দির আছে, তো সেইখানেই আমি যাচ্ছি। এইরকম রাস্তা, এরকম হালকা হালকা জঙ্গলের মধ্যে দিয়ে আপনাদেরকে হেঁটে যেতে হবে। তো বেশ ভালোও লাগছে যেতে। মোটামুটি ওয়াচ টাওয়ারটার সামনে পৌঁছেই গেছি আমি, আর হাঁপিয়েও গেছি। ওয়াও, ওয়াচ টাওয়ারটা থেকে দারুণ সুন্দর ভিউ দেখা যাবে, আমি নিচটা থেকে বুঝতে পারছি। এই যে এইটা হচ্ছে ওয়াচ টাওয়ারটা। এরকম ঘোরানো ঘোরানো সিঁড়ি আছে ওপরটায়, এখন ওঠা যাক। ওয়াচ টাওয়ারটা ওঠার পরে কিন্তু একটা দারুণ সুন্দর ভিউ দেখা যাচ্ছে, পুরো একটা 360 ডিগ্রি ভিউ দেখা যাচ্ছে, দারুণ লাগছে। আর এখান থেকে কিন্তু সানসেটটা দারুণ দেখা যাবে। ওয়াচ টাওয়ারটা সারাউন্ডিং যে পাহাড়গুলো আছে বেশ সুন্দর লাগছে। খয়রাবেড়া ড্যামের সামনে কিছু দোকানও দেখছি টুকটাক। আচ্ছা, খয়রাবেড়া ড্যামে কিন্তু পার্কিং চার্জেস দিতে হয়, সেটা আপনাদেরই দিতে হবে। তো পার গাড়ি কিন্তু 30 টাকা করে নেওয়া হয়, মানে 4 হুইলার। এসেছি পুরুলিয়ার মুখোশ গ্রামে বা চরিতা গ্রামে। এখানে প্রচুর মুখোশের দোকান রয়েছে। ছৌ নাচের যে মুখোশ এখানে বানানো হয়, তো সেই শিল্পটাই আপনাদের সাথে আজকে তুলে ধরবো, চলুন। ছৌ নাচের এই শিল্পটাকে এরা তো পেটের দায় নিরন্তর বাঁচিয়ে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা মানে যারা ভিজিটাররা এখানে আসি ঘুরতে, তারা যদি এখান থেকে কিছু কেনাকাটা করি তাহলে এদের একটু সাহায্য হয় এবং এদের এই জীবিকাটা সত্যিই বেঁচে যায়। এই ছৌ নাচটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের একটা ঐতিহ্য বলতে পারেন। 180। এখানে দেখুন সারি সারি দিয়ে দোকান আছে, এখানে দোকান, তার পাশে দোকান, আর কি সুন্দর দেখুন হাতের কাজ। দোকানের মধ্যে কিন্তু ওনারা লাইভ আর্ট করে, কি সুন্দর হাতের কাজ দেখুন। মুখোশের দাম কিন্তু মোটামুটি 15 টাকা থেকে শুরু হয়, বিভিন্ন রেঞ্জের আছে। যত বড় মুখোশ নেবেন তত বেশি কিন্তু দাম। মুখোশ গ্রামের এখানে কিন্তু পার্কিং চার্জেস আছে। কত টাকা করে দাদা? 30 টাকা। 30 টাকা। এই যে তার স্লিপ। ঘুরে টুরে তো ফিরে এসেছি, এখন সন্ধে হয়ে গেছে, প্রায় 6:30 ক্রস করে গেছে। এখন আমাদেরকে 2 প্লেট ভেজ পকোড়া দিয়ে গেল এই যে, আর তার সাথে গরম গরম চা। মুনরাইজ রিসর্টে সকালবেলা সৌন্দর্য কিন্তু এক রকমের ছিল, আর রাত্রির সৌন্দর্য কিন্তু পুরো আলাদা। চারিদিকে টুনি লাইট দিয়ে সাজানো, দারুণ লাগছে কিন্তু জায়গাটা। রাতের পরিবেশটা কিন্তু ভীষণ মায়াবী। এখন বাজে 9:17। রাত 9:17। আজকে একটু তাড়াতাড়ি ডিনারের ডাক পড়েছে, তাই ডিনার করতে যাচ্ছি ডাইনিং এ। রাতের খাবার কিন্তু চলে এসেছে। আচ্ছা, আপনাদেরকে বলে দিই, ভাত আর রুটি দুটো অপশনাল। এখানে আছে আলু ভাজা, মাংসটা তো দিয়েছে ঠিক আছে, তার সাথে কিন্তু লেগ পিস দিয়েছে, এটা দেখে আমি আরও বেশি খুশি হলাম। আর এখানে আছে মিক্সড ভেজ, আর এখানে আছে ডাল, আর এখানে সরু চালের ভাত। মিক্সড ভেজটা দারুণ খেতে, দারুণ, বেশ ভালো। খেতে ইচ্ছা করছিল না, খাবো না করে বেশ অনেকটা খেয়ে নিলাম।
এই যে এরকম একটা লেগ পিস দিয়েছে। আরে বাহ, আলু বাঙালিদের জন্য পুরো আদর্শ খাবার, কিন্তু বেশ ভালো খেতে, বেশ ভালো খেতে। খাবার তো মোটামুটি শেষের দিকে। তো আজকের মতো সবাইকে গুড নাইট, কালকে সকালবেলায় আবার দেখা হচ্ছে। তো গুড মর্নিং সবাইকে। ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেল, আর সকাল সকাল চলে এসেছে এই যে গরম গরম লিকার চা। চা দিয়ে সকালটা শুরু হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে চারিদিকের যে পরিবেশটা দারুণ সুন্দর, নানান রকমের পাখি ডাকছে। আর রিসর্টের সামনের দিকটায় যা দারুণ সুন্দর ভিউ, জাস্ট দেখুন আপনারা। কালকে আপনাদেরকে দেখিয়েছিলাম রাজহাঁস, এরকম কতগুলো। এখন বাজে 9:58। চলে এলাম ব্রেকফাস্ট টেবিলে। এই যে আমাদের ব্রেকফাস্ট সার্ভও করে দিয়েছে। কি কি আছে আপনাদের বলে দিই। ব্রেকফাস্টে লুচি দিয়েছে, এখানে আছে একটা আলুর তরকারি, আর এখানে আছে আমিতি বলতে পারেন, আর এখানে আছে একটা ডিম সিদ্ধ। খাবার কিন্তু কালকের মতনই ভালো, সুন্দর টেস্ট। তো ব্রেকফাস্টটা করে এখন আমরা চেক আউট করবো, যাবো হচ্ছে অযোধ্যা সার্কিটটা ঘুরতে। চলুন। আমাদের প্রথম স্পট ঘুরতে যাওয়ার আগে একটা দারুণ জিনিস আপনাদেরকে দেখাবো বলেই জায়গাটায় আসা। এই দেখুন কি তৈরি হচ্ছে, দেখুন গুড় তৈরি হচ্ছে। আমাদের মনে হচ্ছে ভাগ্যটা খারাপ, এই যে এইগুলোতে রস থাকে, খেজুর রস। খেজুরের রস দিয়ে গুড় তৈরি হচ্ছে। আচ্ছা, গুড়ের বিভিন্ন কোয়ালিটি আছে, 150 টাকা থেকে শুরু হয়, 300 টাকা অবধি আছে পার কেজি। যে রিসর্টে আমরা আছি ওনাদের একটা ক্যাফে রয়েছে, যেটার নাম হচ্ছে সোনকুপি ক্যাফে, একদম মেন রোডের ওপর। আপনারা যখন অযোধ্যা যাবেন, যাওয়ার পথেই এই ক্যাফেটা পাবেন। তো গুড় যেখানে তৈরি হচ্ছে একদম তার উল্টো দিকেই। আপনারা কিন্তু যারা পুরুলিয়া ঘুরে, গড় সার্কিট ঘুরে এদিকটায় আসছেন, এখানে স্টে করবেন না, তারা কিন্তু এই ক্যাফেতে খাওয়া দাওয়া করে নিতে পারেন। বেশ ভালো কোয়ালিটির খাওয়া দাওয়া, কারণ আমি তো ওনাদেরই রিসর্টে রয়েছি, খাওয়া দাওয়ার কোয়ালিটি বেশ ভালো। এখন আমাদের প্রথম স্পট হবে হরিয়ার ড্যাম বা শিব মন্দির, মানে দুটো পাশাপাশি অবস্থিত। আর জায়গাটার নাম হচ্ছে লহুরিয়া। সেকেন্ড দিনের সম্পূর্ণ ট্যুরটা কমপ্লিট করে স্টেশন পর্যন্ত আমাদেরকে ড্রপ করে দিতে গাড়িতে খরচা পড়েছিল 3000 টাকা মতো। ট্যুরের খরচ ছিল 2000 টাকা, এবং রিসর্ট থেকে স্টেশন পর্যন্ত ছেড়ে দেওয়ার জন্য খরচা পড়বে 1000 টাকা। আমরা কিন্তু এখন অযোধ্যা পাহাড়ে উঠছি। এটাই কিন্তু অযোধ্যা সার্কিটের মেন অ্যাট্রাকশন। তো লহুরিয়া মন্দিরের সামনে চলে এসেছি, যেখানে পার্কিং লটটা আছে সেখানে আছি। তো সেখান থেকে কিছুটা হেঁটে যেতে হবে মন্দিরের দিকে যেতে গেলে। তো এই জায়গাটা কিন্তু লোয়ার ড্যামের সামনে অবস্থিত। তো ড্যামটা আপনাদেরকে দেখাবো। আর এইখানে দেখছি অনেক কিন্তু দোকানপাট আছে। এখানে একটা দোকান আছে, এদিকে দোকান আছে। মন্দির চত্বরটা কিন্তু বেশ বড় আর বেশ সাজানো গোছানো। লহরিয়া শিব মন্দিরের যে মূল মন্দিরটা, তার আশেপাশেও কিন্তু অনেকগুলো মন্দির দেখতে পেলাম। আর বেশ বড় জায়গা নিয়ে কিন্তু এই মন্দিরটা গড়ে উঠেছে। বেশ খানিকটা আপনারা টাইমও কাটাতে পারবেন, বেশ সুন্দর জায়গাটা। আর এইটা হচ্ছে মূল মন্দিরটা। তো এখন আছি হচ্ছে লহরিয়া শিব মন্দিরের ঠিক পেছন থেকে একটা গেট রয়েছে ড্যামে আসার জন্য। ওই ড্যামটার সামনে এত সুন্দর লাগছে, লোয়ার ড্যামের নিচে এবং লহরিয়া শিব মন্দিরের একদম ঠিক পিছনের দিকে এই ড্যামটা। ওয়েদারটা এত ভালো লাগছে, আর জলটা পুরো একদম টলটল করছে, স্বচ্ছ, দারুণ লাগছে। লহরিয়া শিব মন্দির ঘুরে আমরা যাব এখন লোয়ার ড্যামের উদ্দেশ্যে। এই জায়গাটা কিন্তু জাস্ট অসাধারণ অসাধারণ। অযোধ্যা পাহাড়ের ওপরে লোয়ার ড্যাম আর আপার ড্যামটা দারুণ সুন্দর লাগে দেখতে। লোয়ার ড্যামের যে ভিউ পয়েন্টটা, সেখানে চলে এসেছি। এখান থেকে কিন্তু দারুণ সুন্দর ভিউ দেখা যায়। জাস্ট চারিদিকের ভিউটা দেখুন। মন্দিরের পিছনে যে ড্যামটা ছিল সেটাই ওপর থেকে পাখির চোখে দেখা, দেখুন দারুণ সুন্দর লাগছে। আর পুরো ভ্যালিটাও দেখতে পাওয়া যাচ্ছে, আরও বেশি ভালো লাগছে। দূরে চাষের জমি টমি রয়েছে, সেগুলো পুরো বিভিন্ন রকম শেড রয়েছে গ্রিনের, ভীষণ ভালো লাগছে। লোয়ার ড্যাম থেকে আপার ড্যামের যে রাস্তাটা, মানে পাহাড়ের যেরকম ঘুরিয়ে ঘুরিয়ে রাস্তা হয় সেরকমই কিন্তু রাস্তা, বেশ আঁকাবাঁকা রাস্তা। লোয়ার ড্যাম থেকে আপার ড্যামের দূরত্ব কিন্তু বেশি না। আপার ড্যামে চলে আসলাম, এই যে
আপার ড্যাম থেকে কিন্তু আরো সুন্দর ভিউ দেখা যায়। দারুণ জায়গাটা, এই জায়গাটা আরো বেশি সুন্দর। কি ফ্রেশ হাওয়া, দারুণ, পুরো নেচারের কাছাকাছি। আপার ড্যাম ঘোরা শেষ। আচ্ছা, আমাদের নেক্সট স্পট হচ্ছে ময়ূর পাহাড়। চলে এলাম ময়ূর পাহাড়ের সামনে, যেখানে পার্কিং লটটা আছে সেখান থেকে কিন্তু ময়ূর পাহাড়ের যে ওপরের যে ভিউ পয়েন্টটা সেটা কিন্তু অনেকটা ট্রেক করে আপনাদের উঠতে হবে। এখন উঠবো মেন যে ময়ূর পাহাড়ের যে ভিউ পয়েন্টটা সেইখানে। এই ময়ূর পাহাড়ের ওপরে উঠতে গেলে কিন্তু বেশ খানিকটা সিঁড়ি ভেঙে আপনাদেরকে উঠতে হবে। এই যে দেখছেন এরকম সিঁড়ির অবস্থা। আমি এখন যাব ওয়াচ টাওয়ারটার উপরে। ওয়াচ টাওয়ারটা থেকে কিন্তু একটা দারুণ সুন্দর ভিউ দেখা যাবে। অনেক মানুষজন কিন্তু ওপরে উঠেছে দেখছি। ময়ূর পাহাড়ে ঘুরতে আসলে কিন্তু ওয়াচ টাওয়ারটায় উঠতে একদম ভুলবেন না, দারুণ ভিউ দেখা যাচ্ছে এখান থেকে। এরকম সুন্দর সুন্দর ভিউ দেখতে হলে কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা মাস্ট। ময়ূর পাহাড়ের উপরে কিন্তু একটা বজরংবলীর মন্দির আছে এরকম। তো ময়ূর পাহাড়ের সামনে 30 টাকা করে পার্কিং চার্জেস নেওয়া হলো। ময়ূর পাহাড় ঘুরে চলে আসলাম রাম মন্দিরের সামনে। তো ময়ূর পাহাড় থেকে জাস্ট 3-4 মিনিট গাড়িতে টাইম লাগলো। মন্দিরের চারিপাশে কিন্তু রামায়ণের ছোট ছোট কাহিনীগুলোকে তুলে ধরা হয়েছে, দেখুন কি সুন্দর লাগছে। তো মার্বেল লেকের সামনাসামনি চলে এলাম। শৈলী বললো কিছু খাবে, এখানে দেখছি ম্যাগি ট্যাগি পাওয়া যাচ্ছে। বেশ ভালো খেতে, পাহাড়ের ম্যাগির মতো না হলো ভালো। এটা হলো মার্বেল লেকের সামনে, 20 টাকা করে নিল ম্যাগি। এখন খেয়ে নিচ্ছি, কারণ এরপরে আবার কোথায় খাবার পাবো তার ঠিক নেই। এখানের একটা জিনিস দেখবেন, এই মার্বেল লেকে আসলে এখানে দোকানগুলোর ওপরে এরকম পাতা দিয়ে না ছাউনি করা থাকে। দেখুন গাছের পাতা দিয়ে ছাউনি করা, কি সুন্দর লাগে। আমার পেছনে দেখেছেন তো মার্বেল লেক, কি সুন্দর লাগছে, দারুণ কিন্তু জায়গাটা। সুন্দরভাবে পরিবেশটা উপভোগ করছি, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আমি একটু ছায়া দেখে বসেছি, তাই এদিকটায় রোদ নেই। প্রচুর মানুষ এখানে ঘুরতে এসছে। আসুন, এই জায়গাটা উপভোগ করুন, ভীষণ সুন্দর জায়গা। আর এই লেকটা উফ, দারুণ সুন্দর, দারুণ সুন্দর। এর আগেও যখন আমি 2 বছর আগে এই লেকে এসেছিলাম, সেম ছিল, একই রকম লাগছে, সুন্দর। চলে এলাম বামনি ফলসের সামনে। তো এই যে বামনি ফলসের পার্কিং লটটা, এখান থেকে কিন্তু বেশ খানিকটা ট্রেক করে আপনাদেরকে নিচে নামতে হবে। এটা হচ্ছে বামনি ফলসের এন্ট্রান্সটা। এখানে গেটের বাইরে লেখা দেখছি, দেখুন সকাল 8:30 থেকে বিকেল 4টে অবধি কিন্তু খোলা থাকে। এরকম কিন্তু প্রচুর সিঁড়ি আছে, অগুন্তি সিঁড়ি, আপনাদেরকে নিচে নেমে তারপরে ফলসের সামনে যেতে হবে। এরকম ঘুরিয়ে ঘুরিয়ে সিঁড়ি। সিঁড়ি থেকে একটু নামার পরেই কিন্তু সামনে একটা ওয়াটারফলস পাবেন। ওটা ছোট্ট, কিন্তু বড় ওয়াটারফলসটা দেখতে গেলে কিন্তু আপনাদেরকে অনেকটা নিচে নামতে হবে, অনেকটা। আমি আবারও বলবো, যারা বয়স্ক মানুষ আছেন বা যাদের পায়ে প্রবলেম আছে তাদের নিচে না নামাটাই ভালো, কারণ অনেকটা ট্রেক করে কিন্তু নিচে নামতে হয়। এই বাঁ দিকটা দিয়ে নেমে গেলে নিচের যে মেন ওয়াটারফলসটা সেইটা পাবেন। আর ডান দিকে একটা রাস্তা আছে, এখানের ওয়াটারফলসটা এই যে এরকম রাস্তা দিয়ে আপনাদেরকে যেতে হবে ট্রেক করে। ওয়াটারফলসটা দেখছেন কি বড়, সহস্র ধারা কিন্তু বয়ে যাচ্ছে, দেখুন দারুণ লাগছে কিন্তু। তো বামনি ফলসের কিছুটা সিঁড়ি নেমে আসার পরে কিন্তু সিঁড়ির কন্ডিশন একদমই ভালো না। সিঁড়ির অবস্থা কিন্তু প্রচণ্ড বাজে, মানে এগুলো তো সিঁড়ি না, পাথর কেটে কেটে করা। নিচে গিয়ে মোটামুটি দেখছি সবারই অবস্থা খারাপ হয়ে গেছে। ও জাস্ট ভিউ দেখুন, জীবনে কষ্ট করলে কেষ্ট মিলবেই। দারুণ জায়গাটা, দারুণ। বামনি ফলসের নিচের যে জায়গাটা, ওই জায়গাটা যেতে হলে কিন্তু মোটামুটি আপনাদেরকে ওই 20 থেকে 25 মিনিট মতো নিচের দিকে ট্রেক করে নামতে হবে। এখানে আবার নামাটা ইজি, ওঠাটা কিন্তু বেশ কঠিন হবে। আমার পেছনে দেখছেন বামনি ফলসটা, কত মানুষজন দেখুন স্নান করছে, আর বেশ মজা লাগবে। দেখুন ওই ওপরটা থেকে জল পড়ছে। স্নান করলেও কিন্তু সাবধানে স্নান করবেন, কারণ এই জায়গাগুলো কিন্তু প্রচণ্ড স্লিপি। বামনি ফলস ঘোরা শেষ হয়ে গেল। এই বামনি ফলসটা কিন্তু দারুণ জায়গাটা।
বড়াভূম থেকে আপনাদের যাদের রাত্রিবেলাকার ট্রেন থাকবে তারা কিন্তু মানে কেউ যদি খাবার এখান থেকে কিনে প্যাকিং করিয়ে নিতে চায়, এইখানে খাবারের দোকান আছে, এই দিকগুলোতে দেখুন খাবারের দোকান আছে পরপর। এই স্ট্রিট ফুডগুলো কিনে কিন্তু আপনারা খাবারগুলো প্যাকিংও করিয়ে নিতে পারেন। এই যে স্টেশনের বাইরে একটা দোকান দেখে ভেজ চাও নিয়ে নিই। এখানে কিন্তু ভেজ চাও, এগ চাও, চিকেন চাও পাওয়া যায় নাকি? চিকেন চাল আজকে হবে না। আচ্ছা, মানে এমনি পাওয়া যায় তোমার দোকানে? আমি আপাতত একটা ভেজ চাও নিয়ে নিচ্ছি, দাম বললো 30 টাকা, তো অনেকই কম দাম। সকাল থেকে বেশি কিছু খাওয়া হয়নি, তাই ভাবলাম একটা চাউমিন প্যাকিং করিনি। এই হচ্ছে খাবার, এটাই পেলাম। বাইরে কোনো দোকান খোলা নেই, দোকান যদিও ছিলও না, একটা শুধু দোকান ছিল, আর বাইরে সব এমনি স্ট্রিট ফুড ওই ঠেলা গাড়ি করে বিক্রি করছে। যা পাওয়া গেছে তাই ভালো। কারণ এখানে কোনো আপনারা আইআরসিটিসির ফুড প্লাজাও পাবেন না, এমনি কোনো দোকানও পাবেন না। প্লাস মশাফ। আর 30 টাকা দাম ভেজ চাওয়ের, অনেকটা কোয়ান্টিটি দিয়েছে। সমস্ত সাইট সিন কমপ্লিট করে গাড়ি আমাদেরকে স্টেশনে ছেড়ে দিয়েছিল। স্টেশনে বেশ খানিকক্ষণ ওয়েট করার পর আমাদের ট্রেন ছিল রাত 8টা 15-র 18012 চক্রধরপুর এক্সপ্রেস, যা আমাদেরকে পরের দিন ভোর 4:35 নাগাদ হাওড়ায় নামিয়ে দেবে। ভিডিও এখানেই শেষ করছি। আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব শৈলীজ লাইফস্টাইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।